গোটা কারখানায় একটা নিঃশব্দ প্রতিবাদ পুষ্ট হয়ে উঠেছে। কোনো কথা কাটাকাটি নেই, তর্কাতর্কি নেই, কোনো রকম বিরুদ্ধ আচরণ নেই, অথচ ভিতরে ভিতরে কেউ কিছু বরদাস্ত করতে রাজি নয় যেন। সেই কিছুটা কি ধীরাপদ সঠিক ঠাউর করে উঠতে পারে না। কারখানার মানসিক পরিবর্তন এসেছে একটা, তাই শুধু অনুভব করে। হিমাংশু মিত্রের কোনো নির্দেশ কেউ অমান্য করেনি এ পর্যন্ত, এমনকি ছেলেও না। প্রসাধন বিভাগের নতুন বিল্ডিং উঠবে শহরের আরেক প্রান্তে। বাপের নির্দেশে মুখ বুজে সেখানে তার তত্ত্বাবধানে লেগে গেছে সে। নতুন শাখা চালু করার ব্যবস্থাপত্র নিয়ে মাথা ঘামাচ্ছে। তবু হিমাংশু বাবু ঠিক যেন খুশি নন। তার মুখের আত্মপ্রত্যয়ী হাসির ভাবটুকু কমে আসছে, প্রসন্নতায় টান ধরেছে। ধীরাপদর মনে হয় যা তিনি করাচ্ছেন তাই হচ্ছে, যা তিনি চাইছেন তা হচ্ছে না। কি চাইছেন আর কি হচ্ছে না জানে না। শীতাংশু দিনে একবার করে আসে কারখানায়, বিকেলের দিকে ছুটির আগে। কাজ সেরেই আসে বোঝা যায়, কারণ হিমাংশুবাবু খোঁজ খবর করেন, কাগজপত্র দেখেন। ইদানিং তিনি প্রায়ই দিনে দুবার করে আসছেন কারখানায়। সকালে আসেনি, বিকেলের দিকেও মাঝে মাঝে আসেন। ছেলের সঙ্গে দেখা হয়। কোনো একটা কাজ হয়নি শুনলে খুশি হন বোধ হয়, কিন্তু সেও বড় শোনেন না। ধীরাপদর এক এক সময় মনে হয় কাজ করানো আর কাজ করা নিয়ে বাপে ছেলেতে নীরব রেশারেশি চলছে একটা। শীতাংশুর এখানকার কাজের দায়িত্ব বেশিরভাগ ধীরাপদর ঘাড়ে এসে পড়েছে। দায়িত্ব নেবার আরও লোক ছিল, কিন্তু বড় সাহেবের এই নির্দেশ। এটা ব্যক্তিগত অনুগ্রহ না তার কাজের প্রতি আস্থা, সেই সম্বন্ধে ধীরাপদ নিঃসংশয় নয়। নিজের কর্মতৎপরতার অনেক অনুকূল নজির মনে মনে খাড়া করেছে। যেমন ও আসার পর থেকে বিজ্ঞাপনের উন্নতি হয়েছে, প্রচারের কাজ ভালো হচ্ছে, সেল বেড়েছে, বাইরের ডাক্তাররা সুখ্যাতি করছেন, এমনকি কর্মচারীরাও তার সদয় ব্যবহারে কিছুটা তুষ্ট। কিন্তু এর কোনোটাই ধীরাপদ একেবারে নিজ বিচক্ষণতার পর্যায়ে ফেলতে পারছেন না। লাবণ্য সরকার ঘরে আসে কম, ফাইল পাঠায় বেশি। কারখানার ফাইল, মেডিকেল হোমের ফাইল। বড় সাহেবের ব্যবস্থা নির্বিবাদে মেনে নিয়েছে, কোনো আপত্তি বা অভিযোগ নেই। অথচ তার এই নিরাসক্ত চালচলন আর ব্যবহারও নিঃশব্দ প্রতিবাদের মতোই মনে হয় ধীরাপদর। লাবণ্য বিকেল পর্যন্ত কাজ করে, তারপর শীতাংশু এলে দুজনে একসঙ্গে বেরিয়ে যায়। এও যেন নীরব অথচ স্পষ্ট প্রতিবাদ কিছুর। অসুখের পরে কাজে যোগ দেবার 5-7 দিনের মধ্যে ধীরাপদ বাড়তি কাজের দায়িত্ব নিয়েছে। ঠিক 7 দিনের মাথায় বড় সাহেব প্রস্তাব করলেন অফিসের পর সন্ধ্যার দিকে তার বাড়িতে জরুরি আলোচনার বৈঠক বসবে। কারখানা প্রসঙ্গে আলোচনা, আসন্ন 10ম বার্ষিকী উৎসবের বিধি ব্যবস্থার আলোচনা, প্রসাধন শাখার ব্যবস্থাপত্রের আলোচনা, এক কথায় যাবতীয় সমস্যালোচনা আর পরিকল্পনার বৈঠক হবে সেটা। বড় সাহেব থাকবেন, ছোট সাহেব থাকবে, ধীরাপদ থাকবে, অমিতাভ থাকে ভালো, নয়তো প্রয়োজনে সিনিয়র কেমিস্ট জীবন সোমকে ডাকা হবে। লাবণ্য সরকারের থাকা সম্ভব নয়, কারণ তার সে সময় মেডিকেল হোমের অ্যাটেন্ডেন্স, সেটা অপরিহার্য। প্রথম দিন 2 আলোচনার নামে বসেই কেটেছে একরকম। বড় সাহেব পরে এসেছেন, আগে উঠেছেন, কিন্তু তারা দুজন সময় মতো এসেছিল কিনা খোঁজ নিয়েছেন। তারা বলতে ধীরাপদ আর শীতাংশু। অমিতাভ আসেনি, আসবে কেউ আশাও করেনি। আলোচনা কিছুই হয়নি। ব্যবসায়ের উন্নতি প্রসঙ্গে ভালো ভালো 2-5 কথা শুধু বলেছেন। অপ্রাসঙ্গিক হালকা রসিকতাও করেছেন একটু আধটু। তার হয়ে বক্তৃতা লিখে লিখেই নাকি ধীরাপদের মুখখানা আজকাল অত বেশি গম্ভীর হয়ে পড়েছে। অল্প বয়সের গম্ভীর মুখ দেখলে তার মতো বুড়োরা কি ভাবেন, মেয়েরা কি ভাবে, ছোটরা কি ভাবে ইত্যাদি। কেয়ারটেক বাবুকে ডেকে চা জলখাবারের অর্ডার দিয়েছেন। ছেলে কতদূর কি এগুলো না এগুলো সেই খবর করেছেন একটু। চা জলখাবার আসতে নিজের হাতে টেবিলের কাগজপত্র সরিয়ে দিয়েছেন। বিকেলের এই আলোচনা বৈঠকে বড় সাহেবকে আবার আগের মতোই খুশি দেখেছে ধীরাপদ। কিন্তু মুখ গম্ভীর ধীরাপদর নয়, মুখ সারাক্ষণ থমথমে গম্ভীর শীতাংশুর। তার দিকে না চেয়েই বড় সাহেব সেটা লক্ষ্য করেছেন। তারপর ধীরাপদকে ঠাট্টা করেছেন। আর ঠিক সেই মুহূর্তে ধীরাপদর চোখের সম্মুখ থেকে একটা রহস্যের পর্দা খণ্ড খণ্ড হয়ে ছিঁড়ে গেছে। এমন নির্বোধ ছিল না কোনো কালে।
এই জানা কথাটা স্পষ্ট হয়ে উঠতে এত দেরি? আসলে লাবণ্য সরকারের কাছ থেকে ছেলেকে সরিয়ে রাখতে চান বড় সাহেব, তফাতে রাখতে চান। সেটা হয়ে উঠছিল না বলেই একটা অকারণ ক্ষোভের আঁচ লাগছিল সকলের গায়ে। এদের দুজনকে একসঙ্গে দেখা বা দুজনের একসঙ্গে বোম্বে যাওয়ার খবরে তার বিরূপ ভাব ধীরাপদ নিজেই তো কতবার লক্ষ্য করেছে। প্রসাধন শাখায় হোক লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ, টাকা যার আছে ও টাকা তার কাছে কিছুই নয়। ছেলেকে সরাতে হবে, তফাতে রাখতে হবে। সেই জন্যই প্রসাধন শাখা বিস্তার, আর সেই জন্যে অসময়ের এই আলোচনা বৈঠকের ব্যবস্থা। যে সময়ে নির্বাক প্রতিবাদে লাবণ্য সরকার আর শীতাংশু মিত্র সকলের নাকের ডগা দিয়ে হনহন করে কারখানা থেকে যায়, সেই সময়টা মেডিকেল হোমে লাবণ্য সরকারের অপরিহার্য হাজিরার সময়। ধাঁধার জবাব মিলে যাচ্ছে। ধারণাটা সেদিন আরও বদ্ধমূল হয়েছে মানকের কথা শুনে। অবশ্য সে শোনাতে আসেনি কিছু, বরং চাপা আগ্রহে শুনতেই এসেছিল কিছু। সুযোগ সুবিধা বুঝে ঝাড়ন হাতে টেবিল চেয়ার ঝাড়মোছ করতে এসেছিল মানকে। বড় হল ঘরে ধীরাপদ একা বসেছিল। বড় সাহেব আসেননি তখনও। ছোট সাহেব একবার এসে ঘুরে গেছে, বাবা এলে তাকে ভিতর থেকে ডেকে আনতে হবে। ধীরাপদর সামনের টেবিলটাই মানকে আগে ঝেড়ে মুছে দেওয়ার দরকার বোধ করল। কাছে একটা মানুষ আছে যখন একেবারে মুখ বুজে থাকা যায় কি করে? ক্ষোভ কি কম জমে আছে? ঘরদোর একদিন না দেখলে কি অবস্থা হয় সেটা ও ছাড়া আর কে জানে। তারিফ নেবার বেলায় অন্য লোক। গোটা জীবনটাই তো এই এক জায়গায় গোলামি করে কেটে গেল, তবু আশা বলতে থাকলো কি? যেদিন পারবে না দেবে দূর করে তাড়িয়ে, ব্যাস হয়ে গেল। ধীরাপদকে শুনিয়ে আপন মনে খানিক গজগজ করে হঠাৎ কাছে ঝুঁকে এলো মানকে। চাপা গলায় জিজ্ঞাসা করল, বাবু, ছোট সাহেব রাজি হলেন বুঝি? ধীরাপদ প্রশ্নটা সঠিক বুঝে উঠল না। মানকের মুখে চাপা আগ্রহ আর অনধিকার চর্চার সংকোচ। কিসে রাজি হলেন? ওই যে বিয়ের। কেয়ারটেকার বাবু বলছিলেন আসছে ফাল্গুনেই হতে পারে, আপনি জানেন না? ধীরাপদ জানে না গোছের মাথা নাড়ল। কৌতূহল মেটাতে এসে কিছুটা কৌতূহলের খোরাক দিতে পেরেছে বলেও মানকের তৃপ্তি একটু। বড় সাহেবের নেক নজরের এই ভালো মানুষটাকে তেমন চটকদার খবর দিতে পারলে আখেরে ভালো ছাড়া আর কি হতে পারে। অতএব যতটা জানে আর যতটা ধারণা করতে পারে, প্রসন্ন উত্তেজনায় তার সবটাই বিস্তার করে ফেলল সে। রাজকন্যের সঙ্গে বিয়ে হবার কথা। রাজকন্যে নয়, ভুল বলল। কেয়ারটেকার বাবু বলেছিলেন মিনিস্টারের কন্যে। মিনিস্টার মন্ত্রী না বাবু? কেয়ারটেক বাবু তো আবার ইংরেজি বলতে পেলে বাংলা বলেন না। তাকে অর্থাৎ হবু শ্বশুরকে এই বাড়িতেই ওরা বার কতক দেখেছে। মেয়ে নিয়েও বেড়াতে এসেছিলেন একদিন। পরীর মতো মেয়ে, দুগালে আপেলের মতো রং বুলানো, আর ঠোঁট দুটো টুকটুক করছে লাল। লিপটিকের লাল, চিত্তির করা পটে আঁকা মুখ একেবারে। সেই রেতেই তো বড় সাহেবের কি রাগ ছোট সাহেবের উপর। ছোট সাহেব যে বাড়ি ছিলেন না। মনের মতো শ্রোতা পেয়ে চাপা আনন্দে আরো একটু কাছে ঘেসে এসেছে মানকে। আসল কথা কি জানেন? ছেলে এ বিয়েতে নারাজ। তার বোধহয় মেম ডাক্তারকে মনে ধরেছে। কাউকে বলবেন না যেন আবার বাবু। ধীরাপদ মাথা নাড়তে আশ্বস্ত হয়েছে। মানকের আর কি শব্দ শোনা কথা, কেয়ারটেক বাবুর বলা কথা। তার তো সভ্য কথায় আড়ি পাতার সুবিধে। যতক্ষণ বাড়ি থাকেন সাহেবরা আর জেগে থাকেন, দোরগোড়ায় ততক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হয় তাকে। তারই শোনার সুবিধে সব। তিনি বলছিলেন এই বিয়ে নিয়েই ছেলেতে বাপেতে মন কষাকষি, আর বলছিলেন বড় সাহেবের ইচ্ছে যখন হয়েছে বিয়ে হবেই, এই ফাল্গুনে হতে পারে। এরপরেই মানকের বিরূপতা কেয়ারটেক বাবুকে কেন্দ্র করে। কেয়ারটেক বাবু ওকে নাকি শাসিয়েছেন বিয়েটা হয়ে গেলে ও টেট্টি পাবে। ও যেন কাজ না করেই এতকাল আছে বাড়িতে, খায় দায় আর নাকে তেল দিয়ে ঘুমোয়। গায়ে পায়ে খেটে খায়, ওর ভয়টা কিসের? আর বিয়ে হচ্ছে ভালোই তো হচ্ছে। ছেলে মেয়ে না থাকলে গেরস্থ বাড়ি তো মরুভূমির সমান। কি বলেন বাবু, ভয়টা কিসের? ধীরাপদ মাথা নেড়ে আবারও আশ্বাস দিয়েছে, ভয় নেই। নিজের অগোচরে মানকে একটা সত্য কথাই বলে ফেলেছে। বাড়িটাকে গেরস্থ বাড়ি বলে কখনো মনে হয়নি বটে, আর এ বাড়ির মানুষ কটিও যেন ঘরের মানুষ নয়। এত নিরাপদ সচ্ছলতা সত্ত্বেও ছন্ন ছাড়ার মতো এদের জীবন শুধু ভাসছেই, কোথাও নোঙর নেই। গৃহস্থ তত্ত্ব নিয়ে তেমন মাথা ঘামানো হয়ে ওঠেনি ধীরাপদর। বড় সাহেব বা ছোট সাহেবের হাবভাব, রকম সকমের অর্থ স্পষ্ট, কিন্তু
লাবণ্য সরকারের এই পরিবর্তনের অর্থ কি? সে হঠাৎ এত গম্ভীর কেন? অমিতাভ ঘোষের প্রতি সেদিনের সেই গোপন দুর্বলতা সত্যি হলে, সত্যি বলেই বিশ্বাস ধীরাপদর, তার তো এই ব্যবস্থায় খুশি হবার কথা। নাকি ছোট বিপদের আড়ালে ছিল এখন বড় বিপদের সম্ভাবনা কিছু? যে ধাঁধাটা সেদিন অমন সুন্দর করে মিলে গিয়েছিল, সেটা আর তেমন মিলছে না এখন। আবারও চট বেঁধেছে কোথায়? ছোট্ট একটা ঘটনায় অমিতাভ ঘোষের নীরব অসহযোগিতা স্পষ্টতর হয়ে উঠল। প্রহসন কৌতুকাবহ। ভাবনা সত্ত্বেও ধীরাপদর হাসি পেয়েছে। আরও হাসি পেয়েছে লাবণ্যর দুরবস্থা দেখে। সরকারি স্বাস্থ্যনীতির দৌলতে ওষুধের কারখানায় বছরে ২-৫টা বড়সড় অর্ডার আসে। শুধু এখানকার নয়, বিভিন্ন রাজ্য সরকারেরও। এবারের যে অর্ডারটা এসেছে সেটা খুব বড় না হলেও তেমন ছোটও নয়। কিন্তু ছোট হোক বড় হোক, চুক্তি অনুযায়ী সেটা সরবরাহ করাই চাই, অন্যথায় সুনাম নষ্ট, মর্যাদাহানি। কোনো ওষুধের ১.৫ লক্ষ ইঞ্জেকশন অ্যাম্পুলের অর্ডার। বছর ২ আগে এই ইঞ্জেকশনটাই আর একবার সরবরাহ করা হয়েছিল, আবারও চাই। আগেরবারে এর প্রধান কর্মকর্ত্রী হিসেবে লাবণ্য সরকারের নাম স্বাক্ষর ছিল, অর্থাৎ ওষুধ তার তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল। কিন্তু কাজটা আসলে করিয়েছিল অমিতাভ ঘোষ। তার প্রীতির আমেজে তখনও ঘা পড়েনি এমন করে। লাবণ্যকে মর্যাদা এবং পরিচিতি লাভের এই সুযোগটুকু দিতে চিফ কেমিস্টের দ্বিধা ছিল না তখন। এসব ওষুধের ফর্মুলা বা উপাদান সমষ্টি ক্রেতা বিক্রেতা নির্মাতা সকলেরই চক্ষুগোচর। গোপন নেই কিছুই। ফর্মুলা আর পরিমাণ বা পরিমাপ লিখেই দিতে হয়। তবুও প্রস্তুত প্রণালীর মধ্যে প্রত্যেক কোম্পানিরই গোপন বৈশিষ্ট্য কিছু থাকে, যা তাদের নিজস্ব ব্যাপার। এই প্রস্তুত প্রণালী বা প্রসেসিংয়ের দক্ষতা যে উপেক্ষার বস্তু নয়, সেটা শুধু ধীরাপদ নয়, লাবণ্য সরকারও এই প্রথম বোধ হয় তা মর্মে মর্মে উপলব্ধি করছিল। ওষুধ এবারে তৈরি হচ্ছিল সিনিয়র কেমিস্ট জীবনবাবুর তত্ত্বাবধানে। কিন্তু প্রতিবারই স্যাম্পল করে দেখা গেল ওষুধ ঘোলাটে দেখাচ্ছে কেমন, আর অ্যাম্পুলে তলানির মতো পড়ছেও একটু। সপার্ষদ জীবনসোম অনেক কিছু করলেন। ওষুধের ঘোলাটে ভাবটা যদিও বা কাটানো গেল, তলানি থেকেই যাচ্ছে। ওদিকে হাতে সময় নেই বেশি। কিন্তু সমস্যার পরোয়া আর যে করুক, অমিতাভ ঘোষ করবে না। তার সাফ জবাব, ও ওষুধ আগের বার যে তৈরি করিয়েছে সেই করুক, তার দ্বারা হবে না। অর্থাৎ লাবণ্য সরকার করুক। আগের বার সেই করিয়েছে, কাগজে কলমে তার স্বাক্ষর আছে। লাবণ্য সরকারের ডাক পড়েছিল, তাকে যেতে হয়েছিল। কিন্তু ২ বছর আগে যে কাজ সে পাশে দাঁড়িয়ে দেখেছে, শুধু এতদিনে মন থেকে তার ধুয়ে মুছে গেছে তার সংকট। আর সেই জন্যই পরিস্থিতিটা সকলের উপভোগ্য যেন। সমাধান না হলে ছোট সমস্যাও বড় হয়ে দাঁড়ায়। রাগে দুঃখে লাবণ্যই হয়তো শীতাংশুকে বলেছে ব্যাপারটা। ছেলের ক্রুদ্ধ অভিযোগ থেকে বাপেরও জানতে বাকি থাকেনি। কোম্পানির সুনাম আর মর্যাদার প্রশ্ন যেখানে, সেখানে এরকম ছেলে মানুষই আর কতকাল বরদাস্ত করা হবে। ছেলের মতো বড় সাহেব অতটাই উগ্র হয়ে ওঠেননি। ব্যাপারটা বুঝে নেবার পর লাবণ্যর বিব্রত মুখের দিকে চেয়ে হাসি গোপন করেছেন বলে মনে হয়েছিল ধীরাপদর। বড় সাহেবের কাছে সত্যি জবাবদিহি করে গেছে লাবণ্য সরকার। আগের বারে কাজটা সে নিজে করেনি, পাশে ছিল। তাকে সই করতে বলা হয়েছিল, সে সই করেছিল। তারা চলে যেতে হিমাংশুবাবু সরস মন্তব্য করেছেন, এবারেও পাশে থাকলে গোল মেটে কিনা সেই চেষ্টাই তো আগে করা উচিত ছিল, কি বলো? কিন্তু সমস্যাটা হালকাও নয়, হাসিরও নয়। বড় সাহেব ভুরু কুঁচকে ভেবেছেন। তারপর সকলেই একটা দ্রুত নিষ্পত্তি আশা করছে, ফয়সালার কথা ভাবছে। এ ধরনের ছোটখাটো গোলযোগে এই ব্যতিক্রম নতুন। আগে মেঘ অনেকটা একদিকেই ঘনাতো, একতরফাই গর্জাত। তখন সময়ের দাক্ষিণ্যের উপর নির্ভর করা হতো খানিকটা। এখন বিপরীতমুখী দুটো মেঘ দেখছে ধীরাপদ। সংঘাতের আশঙ্কা। চুপচাপ অপেক্ষা করার মতো সময় কম হাতে। এই পরিস্থিতিতে আপাতত যা করে রাখা উচিত সেই দিকটা কেউ ভাবছে না। চিঠি লিখে বা তদবির করে ইঞ্জেকশন সরবরাহের নির্দিষ্ট সময়ের মেয়াদ বাড়িয়ে রাখা দরকার। কোনো কোম্পানির পক্ষে সেটা গৌরবের নয় বটে, কিন্তু তেমন প্রয়োজনে অস্বাভাবিক কিছু নয়। সে চেষ্টা ধীরাপদ নিজেই করে দেখতে পারে, কিন্তু করবে কি করে? বড় সাহেবের কোনো নির্দেশ নেই। ভাগ্নেকে ডেকে হুকুম না করুন অনুরোধ করতে পারতেন, তাও করেছেন মনে হয় না।
বাপের কাছে নালিশ করেও শীতাংশুর মেজাজ জুড়োয়নি। ধীরাপদর ঘরেও এসেছিল সেই দিনই, কড়া মন্তব্য করেছে। কোম্পানির প্রসেসিং মেথড কারো নিজস্ব সম্পত্তি নয়, সেটা তাকে স্পষ্ট করে জানিয়ে দেয়া দরকার। নিজে কাজ করুক না করুক, গেলবারের ওই ওষুধ কিভাবে তৈরি হয়েছিল তা সে দেখে শুনে বুঝিয়ে দিতে বাধ্য। স্পষ্ট করে জানিয়ে কে দেবে অথবা কে তাকে এই বাধ্যতার মধ্যে টেনে নিয়ে আসবে, সেটা মুখের উপর জিজ্ঞাসা করে উঠতে পারেনি বলেই ধীরাপদ চুপ করেছিল। শীতাংশু সমস্যাটা বড় করে দেখছে কি মনের ক্ষুব্ধ মুহূর্তে একটা ওলট পালট গোছের বোঝাপড়াই বেশি চাইছে সঠিক বোঝা ভার। বাড়ির শান্ত বৈঠকে আবার এই প্রসঙ্গই উত্থাপন করেছিল সে, কিন্তু হিমাংশুবাবু এক কথায় সেই আলোচনা বাতিল করে দিয়েছেন। বলেছেন, তুই পারফিউমারি ডিভিশন নিয়ে আছিস, সেইটাই ভাবনা এখন, এই নিয়ে মাথা গরম করার দরকার কি? ধীরাপদর ধারণা দরকার দুই কারণে। প্রথমত, তার বর্তমান মনের অবস্থায় মাথা গরম করার মতোই খোরাক দরকার কিছু। দ্বিতীয়ত, মানকের রাজকন্যের কাহিনীটা গোপন ষড়যন্ত্র নয় হিমাংশু মিত্রের। তাই ছেলের বিয়ে দিয়ে রাজকন্যা ঘরে আনার অভিলাষ লাবণ্যরও একেবারে না জানার কথা নয়। হে অবস্থায় নিজের অবিমিশ্রিত প্রীতির নজির হিসেবে লাবণ্যর সংকট মোচনের চেষ্টাটা হিমাংশুর পক্ষে স্বাভাবিক। লাবণ্যের এই হেনস্থার কারণ অমিতাভ না হয়ে আর কেউ হলে তাকে ভালো করেই শিক্ষা দিতে পারত। শিক্ষা দিয়ে নিজের এই বিড়ম্বনার মুহূর্তে লাবণ্যকে তুষ্ট করা যেত। সেটুকুও পারা যাচ্ছে না বা করা যাচ্ছে না। দুদিন ধরে লাবণ্য সরকারও ধীরাবদর ঘরে আগের চেয়ে বেশি আসছে একটু। সরকারি সাপ্লাইয়ের গোলযোগের ব্যাপারটা বড় সাহেবের কানে ওঠার পর থেকে। কিন্তু এ প্রসঙ্গে একটি কথা উত্থাপন করেনি বা কোনো রকম আগ্রহ দেখায়নি। শুধু ফাইল আনা নেয়া বা নোট বিনিময়ের ব্যাপারটা আগের মতো হাতে হাতে বা মুখে মুখে সম্পন্ন করেছে। দুটো দিন ধীরাপদও একেবারে চুপচাপ ছিল। তারপর সেই তুল্য কথাটা না তুলেই বা করবে কি? ওদিকে সিনিয়র কেমিস্ট জীবনবাবুর নির্লিপ্ত, তার কোনো দায় দায়িত্ব নেই যেন। তাকে হুকুম করলে ওই ফর্মুলা নিয়ে তিনি অন্যভাবে ঔষধ তৈরি করে দিতে পারেন। আগে কি হয়েছিল না হয়েছিল সে ভাবনা তার নয়। সেই ফাইলের খোঁজে এসেছিল লাবণ্য সরকার। সেটা তার হাতে না দিয়ে ধীরাপদ বলল, বসুন। তারপর ফাইল এগিয়ে দিতে দিতে সরলভাবেই জিজ্ঞাসা করল, সরকারি অর্ডার সাপ্লাইয়ের ব্যবস্থা হলো কিছু? বসতে বলা সত্ত্বেও লাবণ্য বসত কিনা সন্দেহ। প্রশ্ন শুনে বসল। হাতের কাছে ফাইলটা টেনে নেবার ফাঁকে নিজেকে আরও একটু সংযত করে নিল হয়তো। ব্যবস্থা হলো কিনা সেটা তো আমার থেকে আপনার অনেক ভালো জানার কথা। বড় সাহেব আপনাকে বলেননি কিছু? সেদিন বড় সাহেবের কাছে লাবণ্য জবাবদিহি করে আসার পরেও শুধু ধীরাপদই তার ঘরে ছিল, সেই ইঙ্গিত। মাথা নাড়ল। কাজের কথা কিছু বলেননি। ভাবল একটু। আমার মনে হয় লেখালেখি করে সাপ্লাইয়ের মেয়াদটা আরও কিছুদিন বাড়িয়ে নেওয়া দরকার। সেই দরকারের পরামর্শটা কি বড় সাহেবকে আমি দেব? ধীরাপদ ফিরে জিজ্ঞাসা করল, আমাকেই বলতে বলছেন? লাবণ্য চুপচাপ রইল খানিক, সংক্ষিপ্ত জবাব দিল, না বলাই ভালো, বললে গোলমালটা মিটে যেতে পারে। অর্থাৎ গোলমালটা মিটলে আপনাদের মজা মাটি। কারখানার এই পরিস্থিতি ভালো লাগছিল না। আলোচনার উদ্দেশ্যই প্রধান ছিল, কিন্তু সেটা আর হলো না। টিপ্পনিটা একেবারে মুখ বুজে হজম করার মতো নয়। বিশ্বাস তো করেই না, উল্টে মজা দেখার লোকের একজন ভাবে তাকেও। মুখের হাসিটুকু আবরণ মাত্র, ভেতরে ভেতরে ধীরাপদ তেতে উঠল। লাবণ্য জিজ্ঞাসা করল, আর কিছু বলবেন? না, এই যখন ভাবেন কি বলার আছে। লাবণ্যর এরপর উঠার কথা, উঠে চলে যাবার কথা, উঠল না। আবারও কিছু বলার ইন্ধন পেল বোধহয়। মুখের দিকে চেয়ে হাসতে চেষ্টা করল একটু। হাসির আভাসে চাপা বিদ্বেষটুকু ঝলসে উঠল এবার। বলল, অর্ডার সাপ্লাইয়ের আর মাত্র 6-7 দিন বাকি। সবাই যেরকম চুপচাপ বসে আছেন, কি আর ভাবতে পারি? ঠান্ডা দুই চোখ ধীরাপদর মুখের উপর আটকে আছে তেমনি। জবাবের প্রতীক্ষা করল একটু। রোজই তো দুবেলা বড় সাহেবের সঙ্গে দেখা হয় শুনি। তার সঙ্গে এই পরামর্শটা করে ওঠার সময় আপনি এতদিনেও পেয়ে ওঠেননি বোধ হয়। বিদ্বেষের হেতু বোঝা গেল। এত কথার মধ্যে এই ব্যক্তিগত খোঁচাগুলি না থাকলে ধীরাপদও তার সদ্য দুর্গতির দিকটাই বড় করে দেখত। সে চেষ্টাও করল না আর। আলোচনার মেজাজ আগেই গেছে। নির্লিপ্ত জবাব দিল, বড় সাহেব সব জেনেও কিছু বলছেন না যখন, পরামর্শ আর কি করব? এই ব্যাপারে আমার থেকে হয়তো আপনার উপরে তিনি বেশি নির্ভর করে আছেন। লাবণ্যর মুখ ভাব বদলালো, চকিত বিস্ময়। তিনি কিছু বলেছেন?
ঘুরিয়ে জবাব দিল, না, ওই দিনের পরে এই সম্বন্ধে আর কিছু বলেননি। সেদিন কি বলেছেন? বক্তব্যের জালটা মন মতো গুটিয়ে এনেছে ধীরাপদ। দ্বিধাগ্রস্ত জবাব দিল, তার ধারণা আপনি ইচ্ছে করলে এই সামান্য গণ্ডগোল মিটে যেতে পারে। কি করে? পাশে থাকার কথাটা বলে উঠতে পারল না। বলল, আগের মতোই অমিতবাবুর সঙ্গে মিলেমিশে কাজ করে। সাদা পর্দায় রং ঠেকানো যায় না। ধীরাপদর সাদা মুখ সত্ত্বেও রং গোপন থাকল না। যেভাবেই বলুক, লাবণ্যর যেটুকু বোঝার বুঝে নিল। একটা মানুষকে একেবারে গোটাগুটি দুই চোখের আওতার মধ্যে নিয়ে আসতে সময় মন্দ লাগে না। লাবণ্য তাই নিয়ে এসেছে, সময়ও লেগেছে। তারপর খুব ঠান্ডার শান্ত মুখে বলেছে, বড় সাহেবের এই ধারণাটা আগে একবার তাহলে তার মুখ থেকেই শুনে নি। কি বলেন? স্ত্রীলোকের সকল তর্জন সয়, ভাতের তর্জন নয়। সেই গোছেরই হয়ে দাঁড়ালো উক্তিটা। সেই রকমই কণ্ঠস্বর। ধীরাপদ মুখ তুলল, চোখে চোখ রাখল। দৃষ্টি বিনিময় নয়, দৃষ্টি বর্ষণ করল এক প্রস্থ। তারপর নিঃসংকোচ জোরালো জবাব দিল, সেই ভালো। আমার কথাটাও বড় সাহেবকে বলবেন অনুগ্রহ করে, যেটুকু প্রশংসা লাভ হয়। লাবণ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ঘর ছেড়ে বাইরে এসেছে। বারান্দা ধরে নিজের ঘরে চলে গেছে। ধীরাপদর তখনও চোখ সরেনি, পলক পড়েনি। তখনও যেন দেখছে চেয়েছে, প্রীতি নয়, দরদ নয়, সেই দেখায় অকরুণ গ্রাসের নেশা।